আসসালামু আলাইকুম। একই কাজ একভাবে সম্পাদন করে মূর্খরা তার মূর্খতা প্রকাশ করে, ঠিক সেম কাজ অন্যভাবে করে জ্ঞানীরা তার পাণ্ডিত্যের প্রকাশ ঘটায়। দেশে সেকেন্ড রিপাবলিকান শুরু হয়ে গেছে, চলছে, যার নেতৃত্বে আছে বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। কেউ বুঝুক, জানুক আর জ্ঞাত নাই থাকুক, এটা বুঝতে এখন আর কারোর বাকি নেই যে শেখ হাসিনা কেন ম্যাডাম খালেদা জিয়াকে বা তারেক রহমানকে এদেশে থাকতে দেয়নি, বা এদেশের বন্দি নির্যাতনের মাধ্যমে এমনভাবে নিগৃহীত করে রেখেছিল যেন আলো বাতাস থেকেও দূরে থাকে। স্বৈরশাসকের যে দীর্ঘ 15 বছর, এর ভিতরে যদি একদিনও ম্যাডাম খালেদা জিয়াকে এসে শুধু জনগণের উদ্দেশ্যে হাত উঁচু করতে দিতেন, কিসের আমলিগের দেয়াল, কিসের জুলাই আগস্টের দেয়াল, সমস্ত চূর্ণ বিচূর্ণ করে রাজপথ একাকার হয়ে থাকতো শুধু মানুষের মুন্ডুতে। অথবা তারেক রহমান যদি রাজনীতির ভিতরে কিঞ্চিত ঢুকতে পারতেন দেশে এসে, হ্যামিলনের বাঁশিয়ালার সেই আবেগঘন মুহূর্তের থেকেও এদেশের কোটি জনতা তাকে ঘিরে ধরে রাখত। এই ভয় থেকে, এই ভীতস্ত্রতা থেকেই শেখ হাসিনা বুঝতে পেরেছিল যে বিএনপির রাজনীতিতে ম্যাডাম খালেদা জিয়া বা তারেক রহমানের উপস্থিতি কতটা ভয়াবহ হইতে পারে, যার জন্যই তিনি তারেক রহমানকে দেশান্তরিত করেছিলেন, ম্যাডাম খালেদা জিয়াকে গৃহবন্দী করে রেখেছিলেন, চিকিৎসা পর্যন্ত হতে দেননি। কিন্তু সেটা বলবো না, বলবো জুলাই আগস্ট যারা ঘটিয়েছিল তারা নিজেদেরকে নিজেরা প্রতিষ্ঠিত করেছিল, তারা নিজেদেরকে সাহসী করে তুলেছিল একটি স্বৈরশাসককে এদেশ থেকে বিতাড়িত করতে। তাদের পিছনে যেই থাক না কেন, যত সাহসী যেভাবেই হোক না কেন, তারা এই দুর্দান্ত অভ্যুত্থান ঘটাতে নিজেদের ভূমিকায় যে অবস্থার অবতীর্ণ হয়েছিল, আমি জানি না ঐতিহাসিকগণ কিভাবে এটার পটভূমি তুলে ধরবেন। কিন্তু আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম, যারা ইতিহাস রচনা করেন ঐতিহাসিকগণ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা অন্য কোনো যে কোনো পেশার ভিতরেই থাক না কেন, অত্যন্ত দূরদর্শী সম্পন্ন মানুষগুলা, তারা কখনো কিন্তু রাজপথে যায় না, এরা ভীতু হয়। যারা লেখালেখি করে তারা ঘরে বসে অবজারভেশন করে, বিভিন্ন মিডিয়া থেকে সংবাদ সংগ্রহ করে তারা সেটা লিপিবদ্ধ করে। কিন্তু একই জিনিস একজন সাংবাদিক নিজের মতো করে যখন লিখতে যায়, যার যার পটভূমিকা নিয়ে সেই উপনীত হয়, যার যার ব্যক্তি রুচির মাধ্যমে সেটাকে তুলে ধরবার চেষ্টা করে, সেটাই পরবর্তীতে ঐতিহাসিকগণ প্রমাণ হিসাবে উপস্থাপন করে লিখে রেখে যায়। মূল বাস্তবতা যে মাঠে যেটা ঘটে, যারা ঘটায় সামনাসামনি, তাদের কাছ থেকে খুব কম জানার চেষ্টা করে। এই জন্য ইতিহাস সম্পূর্ণ 100% সঠিক হয় না, অর্ধেকটা হয়তো হতে পারে। তো জুলাই আগস্টের আন্দোলনকে ঐতিহাসিকগণ কীভাবে লিখে রেখে যাচ্ছেন, বা আমরা যারা সরাসরি মাঠের সাক্ষী, আমরা এবার সঠিকটা কতটুকু উপস্থাপন করতে পারছি জানি না। কিন্তু তারা সাহসী ছিল, তারা উদ্যোগী ছিল, উদ্যমী ছিল, তারা অভ্যুত্থানের মহানায়ক ছিল, তারা বিপ্লবী বীর ছিল, এটা মানতে হবে। কিন্তু সেটা ছিল সউদ্যোগে। কিন্তু বর্তমান জনাব তারেক রহমান পুরা দেশকে যেভাবে খেপিয়ে নাচিয়ে আবেগে ভরপুর করে একটি স্তরকে এমনভাবে তৃণমূল থেকে, একবার লতা গুল্ম থেকে একটি বাগিচা তিনি সবুজে অরণ্যে যেভাবে ঢেউ খেলিয়ে বাতাস দিয়ে পানি দিয়ে একটি এনভায়রনমেন্ট তৈরি করে, আবহাওয়া তৈরি করে এমনভাবে গড়ে তুলছে ভবিষ্যতের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, এই প্রজন্ম যখন নেতৃত্বে আসবে বা এই প্রজন্ম যখন রাজনীতির নাগালের ভিতরে আসবে, তখনকার চিত্র কেমন হবে। শেখ হাসিনা চেয়েছিলেন আমাদের থেকে শুরু করে আরও মধ্যবয়সী যারা আছেন বা একেবারে যারা লড়াকু চাকরিতে ঢুকে আছেন, সেই সব লোকদেরকে ব্যবহার করে উনি একটি মাইন্ড ক্ষেত্র তৈরি করে রাখতেছিলেন, যেখানে বিরোধী কেউ পা দিলেই বিস্ফোরিত হবে এবং উড়ে যাবে। কিন্তু তারেক রহমান
তার সেকেন্ড বিপ্লবে, সেকেন্ড রিপাবলিকানের এমন একটি জনগোষ্ঠী তৈরি করে যাচ্ছেন, বা এমন একটি ফুলের বাগিচা পুষ্পিত করে যাচ্ছেন, যারা নিজেদের এমনভাবে আত্মপরিচয়ে বলীয়ান হবেন, তারাই বাংলাদেশ হয়ে গড়ে উঠবেন। আপনি যদি লক্ষ্য করেন, ইদানিং তারেক রহমান আমাদের মতো মানুষের সামনে যাচ্ছেন, কথা বলছেন, এবং তারা হয়তো কেউ দলের অনুসারী, কেউ দর্শক, কেউ পথচারী, বিভিন্ন পেশার মানুষ দাঁড়াচ্ছেন, কথা বলছেন, শুনছেন। মাঠঘাট সব পেরিয়ে নদী নালা, পানি, বিল, ঝিল, নগরগঞ্জ, প্রান্ত, হাট বাজার থেকে বিভিন্ন পেশার মানুষ যাচ্ছেন। 15 বছর আর এই 1.5 বছর, 16.5, 17 বছর পরে বাংলাদেশের একটি পুনরুজ্জীবিত পুরুষ রাষ্ট্রনায়ক পেয়েছেন। তার কণ্ঠস্বর, তার কথা, তাকে দেখতে মানুষ একটু উদ্বেলিত হবে, এখানে আবেগও কাজ করছে। কিন্তু আমরা তো ঝরে যাওয়ার প্রান্তে চলে এসেছি, বা যারা সংসারের ভিতরে ঢুকে গেছে, সংসারী মানুষকে রাজপথে বের করে আনা খুব কঠিন, কষ্টকর ব্যাপার। কিন্তু জনাব তারেক রহমান এমন একটি জায়গায় হাত দিয়েছেন, যারা এখনো সংসারে যায়নি, যারা পড়ালেখার ভিতরে আছে এবং যারা ভবিষ্যৎ বাংলাদেশের কর্ণধার হবে। স্কুল, শিশুদের খেলার মাঠ, পাঠ্য বিদ্যালয়ে ঢুকে যাচ্ছেন তিনি খেলার সামগ্রী দিচ্ছেন। তিনি স্কুলে ঢুকে, ক্লাসে ঢুকে তাদেরকে এমনভাবে সম্মোহনী আকর্ষণ করছেন, ঠিক যেটা জিয়াউর রহমান করতেন, মানুষের ভিতরে সহসা ঢুকে যাওয়া। আমি এখানে ছোট্ট একটু কলঙ্কের কথা বলে রাখি, আমি যেটা গতকাল লিখে দিতে চাচ্ছিলাম ফেসবুকে। আমি কয়েক জায়গায় দেখলাম তারেক রহমানের দর্শনার্থী বা সাক্ষাৎ নিতে যাওয়া বা দিতে যাওয়া, সামনাসামনি তারেক রহমানকে কাছে পেতে যাওয়ার জন্য অত্যন্ত উদ্গ্রীব, অত্যন্ত আগ্রহীশীল মানুষদেরকে তার সিকিউরিটিতে থাকা এরা গায়ে হাত তুলছে, চওর থাপ্পড় দিচ্ছে, খুব সেন্সিটিভভাবে ধাক্কা দিচ্ছে। ধাক্কার ভিতরেও কিছুটা নমনীয়তা থাকা প্রয়োজন। আমি তাদের বলি যে ভাই, আপনি কার গার্ড দিচ্ছেন? প্রধানমন্ত্রীর গার্ড চাকরিভূত একজন কর্মচারী, একেবারে বডিগার্ড। আপনার দায়িত্ব আছে তাকে রক্ষা করার, কিন্তু যাদের থেকে রক্ষা করবেন এবং যাদের প্রধানমন্ত্রী, আপনার হলেন প্রধানমন্ত্রী প্রভু, আপনার বেতন দিয়ে পোষে কুকুরের ন্যায়, কিন্তু যাদের প্রধানমন্ত্রী, জনগণের প্রধানমন্ত্রী তিনি, সেই জনগণ তার কাছে যাচ্ছে, দেখতে আগ্রহ প্রকাশ করছে, আপনি তাদেরকে কেন গায়ে হাত দিচ্ছেন, অসম্মান করছেন? আপনি কে? আমি ভিডিওর ওই জায়গা ফটো স্ক্রাইব করে রেখে দিছি। সাবধান হয়ে যান, সিকিউরিটি গার্ডে যারা আছেন প্রধানমন্ত্রীর, সাবধান হয়ে যান, খুব ভয়ানক পরিস্থিতি হবে। প্রধানমন্ত্রীর সামনে থেকে কলার ধরে টেনে নিয়ে এসে পাড়িয়ে মেরে ফেলা হবে আপনাদেরকে, যদি জনগণের গায়ে হাত তোলেন। এটা তারেক রহমানের দেশ, এটা তারেক রহমানের জনগণ, তাকে কথা বলার সুযোগ করে দেবেন। তিনি যদি দেওয়ালের পিছনে আপনাদের শিখেও নিয়ে আসে, তবু আপনাদের ভিতরে নমনীয়তা প্রকাশ করাবেন। শেখ হাসিনার মতো একটি দৈত্য দানবের সহকারী হিসাবে নিজেদের প্রকাশ করতে চাবেন না। রাস্তায় মরে থাকা পুলিশদের দেখেননি, ঝুলিয়ে রাখা পুলিশদের দেখে তো মনে হওয়া উচিত। সাবধান হয়ে যাবেন। এটুকু ভিন্ন ধারার কথা বললাম, যেটা বলছিলাম তারেক রহমানকে নিয়ে। পুরা দেশ এখন তারেক বন্ধনায় মত্ত হয়ে গেছে। পুরা দেশ এখন গণতন্ত্রের ধারায় কিভাবে আর্ন করে একটি পূর্ণাঙ্গ গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা যায়, তারেক রহমান সেইখানে হাত দিয়েছেন। বিতর্ক তো থাকবেই, বিতর্কের জন্য আমরা আছি, বিরোধী দল আছে, সমালোচকরা আছে, যারা ইউটিউব, ফেসবুক বানিয়ে ব্যবসা করে তারা আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে কথা বলবেন তাদের ভিউ বাড়ানোর জন্য। কিন্তু যেটা ন্যায্যতা, তারেক রহমানের যেটা প্রাপ্য, যেটা তিনি করছেন, সেটা প্রকাশ করতে হবে, সেটা বলতে হবে। আপনারা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করুন। গ্যাস জ্বালানি নিয়ে যে সংকট, এটা তারেক রহমান আসার পরে হুট করে বেড়ে গেল? হুট করে বেড়ে যায়নি, এটা দীর্ঘদিনের একটি জঞ্জাল। সেখানে সরাবার চেষ্টা হচ্ছে, সেখানে কাজ করছে অলরেডি, তিনি অত্যন্ত তৎপর। গত পরশুদিন ছিল 6 মাসের মেয়াদের শেষ পূর্তির দিন, সেখানে তিনি জবাবদিহিতার মুখোমুখি করেছেন দায়িত্বপ্রাপ্তদের কাছ থেকে। সেখান থেকে তিনি জানতে চেষ্টা করেছেন, সেখান থেকে তার উদ্দেশ্য
বলবার চেষ্টা করেছেন। এই জায়গাটুকু কে করে আসছে বাংলাদেশে পর্যন্ত? কোনো জবাবদিহিতার জায়গা ছিল? মন্ত্রী পরিষদ নিয়ে তো বা এমপিদের নিয়ে পার্সোনালভাবে যার যার যে দায়িত্ব তাদের নিয়ে প্রধানমন্ত্রীরা কখনোই বসেননি, যেটা তারেক রহমান বসেছেন। অর্থাৎ তার যে কনসেপ্ট, আই হ্যাভ এ প্ল্যানের যে কনসেপ্টের এক একটি ধারা, আই হ্যাভ এ প্ল্যান, আমি একদিন বলছিলাম এ একটি উজ্জ, এই একের ভিতরে বহু থাকে, প্রতিটি ধারায় ধারায় অংশে ক খ 1 2 ধারা থাকে, সেগুলো তিনি ধীরে ধীরে আস্তে আস্তে তার ভিতরে ঢুকবার চেষ্টা করছেন, ঢোকানোর চেষ্টা করছেন। কিন্তু তিনি তো চেষ্টা করছেন। এবং আমি সবচেয়ে উৎফুল্ল বোধ করি, সবচেয়ে পুলকিত বোধ করি, রাস্তা দিয়ে যাচ্ছেন, কে একটি প্লে কার্ড নিয়ে দাঁড়িয়ে আছে, তাকে ডেকে কথা বলা, স্কুলের ছেলে পেলে কোথায় দাঁড়িয়ে আছে তাদের সাথে গাড়িতে তোলা, গাড়িতে নামা, কথা বলা, সময় দেওয়া। তিনি বলছেন আমাকে চেনো? হ্যাঁ চিনি, তারেক রহমান। নির্ভয় একটা মেয়ে, একটা ছেলে নির্ভয়ে তার সামনে কথা বলছে, তার সাথে খোলামেলাভাবে, এতটা ঘনিষ্ঠভাবে মিশে যাচ্ছে এবং তিনি মিশার সুযোগ করে দিচ্ছেন। যার সাথে ক্ষণ স্মৃতি তিনি রেখে গেলেন, এই ক্ষণ স্মৃতি বীজ রোপণ করে গেলেন এবং এই এক একটি বীজই আমাজনের বিখ্যাত বিখ্যাত সর্বোচ্চ মাথা উচ্চধারী বৃক্ষে পরিণত হবে এক সময়। এই যে চীনের দেয়ালের থেকে আরো শক্তিশালী একটি জনতার দেয়াল তিনি গড়ে রেখে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে বা রাজনীতির ক্ষেত্র তৈরি করতে। এই জায়গাটা বর্তমান বিএনপির যারা 60 বছরে ছাত্রদল করছেন, 40 বছরে যুব দল করছেন, তাদের বোধের ভিতরে আনতে হবে তিনি কি কোথায় হাত দিয়েছেন। আপনাদেরকে আমি বললে আবার হয়তো অন্য মাইন্ডে যাবে, আপনাদের কার্যক্রমে প্রধানমন্ত্রী সন্তুষ্ট নয়। আপনারা দলকে যে ব্যবহার করে বিভিন্ন চাঁদাবাজ, সন্ত্রাসী, দখলদারির ভিতরে ঢুকে গেছেন, তারেক রহমান সেটা চান না, চাচ্ছেন না। যার জন্য আপনাদেরকে ইগনোর করে আপনাদেরকে এখানে থামিয়ে দিয়েছেন। থামিয়ে দিনে তিনি নতুন প্রজন্মকে, নতুন ভবিষ্যৎ সোনালী সন্তানদেরকে তার দিকে টানছেন। তার রাজনীতির সাথে কৌশলে কথা বলছেন না। তিনি আজে বাজে রাজনৈতিক পটভূমি নিয়ে কোনো কথাই বলছেন না। তিনি তাদের সাথে কথা বলছেন বন্ধুসুলভ আচরণে। তোমরা কেমন আছো, কি করছো, মিলনের মতো করেও না, কণ্ঠকে বিকৃত করেও না। তিনি কথা বলছেন তার স্বাভাবিক ভাষায়, স্বাভাবিক আচরণে, স্বাভাবিক মানুষ হিসাবে। যখন যেখানে যার কাছে যাচ্ছেন তিনি প্রধানমন্ত্রী হিসাবে নিজেকে উপস্থাপিত করছেন না, প্রধানমন্ত্রী বানাতে চাচ্ছে তার সাথে থাকা মুষ্টিমেয় কিছু দুষ্কৃতী, যেটা অলি আহমেদ সাহেব বলেছেন, তার ভিতরে এমন কিছু অপদার্থ দালাল ঢুকানো আছে, এসএসএফেও আছে, সিএসএফের ভিতরেও আছে। এটা দালাল প্রকৃতির। এর থেকে কে রিক্রুটিং করলো এটা তলিয়ে দেখতে হবে। এবং এই বিশেষ করে সিএসএফ যারা, তারা কার সুপারিশে, কার অনুপ্রেরণা এখানে অনুপরিবেশ ঘটিয়েছে, এই জায়গাগুলো আবার দেখতে হবে, আবার খুঁজে বের করতে হবে। নাহলে তার সাথে থাকা সাধারণ মানুষ যেভাবে তার কাছে একটু এগোতে চাচ্ছে, হয়তো হাত স্পর্শ করতে চাচ্ছে, তার কথা সরাসরি কানে শুনতে চাচ্ছেন একজন রাষ্ট্রপ্রধানের, কিন্তু সিএসএফেররা তাকে যেভাবে মারধর, ধাক্কা, লাথি, এগুলো সম্পূর্ণ স্বৈরা শাসক গড়ে তোলবার জন্য এলো হচ্ছে সর্বর্ণ শুরু হয়ে গেছে। তার কাছ থেকে জনগণকে দূরে বিচ্ছিন্ন করবার জন্য গোপন ষড়যন্ত্র চলছে। এই জায়গাটা তারেক রহমানকে বুঝতে হবে। যদি কিছু করতে হয় সেটা কৌশলে ব্যবহার করতে হবে। তারেক রহমান সবার সাথে তো হাত মেলাতে পারছেন না, লাখ লাখ মানুষ দাঁড়ানো, কিন্তু 2 হাত বাড়িয়ে দিনে তিনি সবার হাতে স্পর্শ করে চলে যাচ্ছেন। সেই সুযোগটা দিতে হবে। সে বাড়িতে গিয়ে ঘুমাবে, 2-3 বছর সে তার স্পর্শ করে হাতই ধোবে না, যেই জায়গায় আমার প্রধানমন্ত্রীর হাতের স্পর্শ লেগেছিল। যে চোখে দেখেছে সেই চোখ সে বুঝতেই চাবে না, বুঝবে না। যেই চোখে আমি তারেক রহমানকে দেখেছি, সে গল্প করবে, সে উপন্যাস বানাবে, সে ইতিহাস রচনা করবে, সে কবিতা লিখবে তারেক রহমানকে দিয়ে। এই তো রাষ্ট্রপ্রধানকে একটি জনগণের দিকে টেনে আনার সুযোগ, সময়। এই সময়কে তো ক্ষেপণ করা যাবে না, এই সময়কে নষ্ট করা যাবে না, এই পরিবেশকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। যাদের জন্য প্রশ্নবিদ্ধ হচ্ছে বা যারা এটাকে ব্যাহত করবার জন্য ষড়যন্ত্র করছে, তাদেরকে চিহ্নিত করতে হবে। কিশোরগঞ্জে গিয়ে ফজলুর রহমানকে মঞ্চে ওঠানোর কোনো প্রয়োজনীয় ছিল না। তিনি স্থানীয় এমপি ছিলেন, তাকে সাইড করে রাখার দরকার ছিল। তিনি তো এখান থেকে কাউকে নিয়ে যাননি।
ফজলুর রহমান মঞ্চে ওঠার কোনো প্রয়োজন, বিতর্কিত মানুষকে সে সাথে তারেক রহমানের ক্লোজ আপ হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তারেক রহমান কোনো এলাকার একক ব্যক্তি না, তারেক রহমান কোনো এমপির দাম্ভিকতাকে গ্রাহ্য করে রাষ্ট্র পরিচালনা করবেন না। তিনি রাষ্ট্রের প্রধান, তিনি যেখানে যাবেন শুধু জনগণ জনগণের জায়গায় থাকবেন। আর সাথে থাকলে এসএসএফ বা উপদেষ্টারা যেন একজন এমপি ওই মঞ্চে উঠে এমন যেন নিজেকে জাহির করতে না পারে তারেক রহমানের প্রিয় মানুষ আমি এখানে যেটা বলবো সেটাই। আমির হামজা দেখলাম কুষ্টিয়াতে বলেছে কুষ্টিয়ার প্রধানমন্ত্রী তিনি, এক রাষ্ট্রের ভিতরে আর এক রাষ্ট্রে গড়বার জন্য একটা মূর্খতা, গর্ধবেদের পরিচয়। শিক্ষাগত যোগ্যতা যা হোক, এরা আসলে মূর্খ, জ্ঞানহীন, দর্শনহীন। এরা নিজেদেরকে অনেক কিছু মনে করে, অনেক কিছু মনে করার সুযোগ নেই। সেবা করতে আসছেন, আপনার মতো করে সেবা দিন। কোনো জায়গা বাধাগ্রস্ত হলে সেইটাকে ফোকাস করুন, সেইটা তুলে ধরুন। আমরা সেটা দেখব, জনগণ সেটা দেখবে, কারা কোথায় কীভাবে আপনাকে বাধা দিচ্ছে। কিন্তু আপনি নিজেই যদি এমন কাজ করে বসেন যে বাধা অনিবার্য হয়ে পড়ে, আপনি সরকারকে খেপিয়ে তুলে বা সরকারকে বিব্রতর ভিতরে ঠেলে দিয়ে নিজেকে অনেক কিছু ভাবার কোনো সুযোগ নেই। কাউকেই না, আমাকেও না, আপনাকেও না, কেউ না। সাধারণ জনগণ থেকে যে রায় আসবে সে রায় প্রধানমন্ত্রীর কান পর্যন্ত পৌঁছাইতে হবে, পথে কোনো বাধা বিঘ্নতা থাকবে না। আমি শেষে এইটুকু বলে শেষ করব, প্রধানমন্ত্রী তারেক রহমান সম্ভবত ভারত যাচ্ছেন না। এই ভারত যাচ্ছেন না এইটা কেন জানেন? আমার দৃষ্টিতে যেটা, তিনি যখন বুঝবেন সারা দেশ আমার সাথে আছে, আমার পাশে আছে, আমার এই পরিচালনাকে শক্তিশালী করবার জন্য একটি অটুট বন্ধনে পুরা বাঙালি জাতি একত্রিত, এক সুতায়, একই রশিতে আবদ্ধ হয়েছে, বদ্ধ হয়েছে, তখন তিনি শক্তিশালী হয়ে উঠবেন, তার মনস্তাত্ত্বিকভাবে মনোবল বেড়ে যাবে এবং তখন তিনি দেশের মানুষের আবেগ, দেশের মানুষের মতামতকে সম্পূর্ণভাবে মেনে নিতে বা গ্রাহ্য করতে বাধ্য হবেন। কিন্তু যখন তিনি মনে করবেন দেশের অধিকাংশ মানুষ শক্তি আমার সাথে নেই, আমি অসহায়, দুর্বল, তখন তিনি ভারতের কথা শুনবেন, রয়ের কথা শুনবেন, অন্য কোনো দালাল চক্রের কথা শুনবেন। তখন তিনি তার নিজের দুর্বলতাকে ঢেকে রাখতে বিভিন্ন অজুহাত খুঁজবেন সাহায্য পাওয়ার জন্য। কিন্তু যখন তিনি বুঝবেন জনগণ আমার পাটাতন হয়ে আমাকে কাঁধে নিয়ে এমনভাবে এক মানব প্রাচীর তৈরি করেছে যেখানে সারা পৃথিবী একদিকে, আর আমার জনগণ আমাকে আড়াল করে রাখবে, আমাকে তুলে ধরে রাখবে, এই শক্তি আমার দিকেই আছে, তখন তিনি রাষ্ট্রের হয়ে, জনগণের হয়ে চূড়ান্ত শক্তিশালী মানসিকতার হিসাবে সিদ্ধান্ত নেবেন এবং জনগণকে ভালোবেসে এবং জনগণও তাকে ভালোবেসে পরস্পর এককভাবে এমন একটি মানব বন্ধন রচিত হবে যা যুগ যুগ ধরে সভ্য মানুষ রাষ্ট্র হিসাবে তিনি সম্মানের জায়গায়। মাহাতির মোহাম্মদ হইতে হলে জনগণকে সাথে রাখতে হয়, জনগণের সাথে থাকতে হয়। কিছুটা পাকিস্তানে যখন পারমাণবিক অস্ত্র হলো তখন জনগণ বলেছিল আমরা গাছের পাতা খাবো, কিন্তু জনগণের এই মাইন্ডে আসতে হবে। প্রধানমন্ত্রী দেশকে একটি স্থিতিশীল জায়গায় নিতে যা সিদ্ধান্ত নেবেন, আমরা অন্তত পক্ষে দু একটি টার্ম সেই শক্তিশালী জায়গায় গড়বার জন্য তাকে সময় দিতে হবে। এই যে আমি বলছি সেকেন্ড রিপাবলিকান দেশে চলছে, এখানে পুলিশ নেই, গুলি নেই, এপিসি নেই, রক্ত নেই, লাশ নেই, কোনো কিছুই নেই। নীরবে তিনি এমন ভয়ানক একটি সংগ্রাম, অভ্যুত্থানের জাতিতে পরিণত করে যাচ্ছেন, নিঃশব্দে, নীরবে। এইটাই বলে সূক্ষ্মধারার গণতান্ত্রিক রাজনীতি। তিনি একটি জাতিকে প্রস্তুত করছেন সৈনিক হিসাবে, যোদ্ধা হিসাবে, শক্তিশালী জাতি হিসাবে তিনি গড়ে তোলবার জন্য মাঠে নেমে পড়েছেন। এই অভিযানে, এই অভ্যুত্থানে, এই বিপ্লবে আপনাকে আমাকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সাথে থাকতে হবে, মাঠে থাকতে হবে। সমালোচনা করব আমরা, সেটা সহনশীলতার সাথে, সেটা জনগণের পক্ষের সাথে, ষড়যন্ত্রের জন্য নয়, গুজব ছড়ানোর জন্য নয়, সরকারকে বিব্রত করবার জন্য নয়। আসুন সেকেন্ড রিপাবলিকের এই অভ্যুত্থানে, বিপ্লবে, সংগ্রামে লড়াকু সৈনিক হয়ে আর কোনো রক্ত না ঝরিয়ে, আর কোনো প্রাণহানি না ঘটিয়ে একটি জাতিকে সমুন্নত, সম্মানিত পতাকার মতো মাথা উঁচু করে দাঁড়াবার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে
তারেক রহমানের হাতকে বলতে আমি রাষ্ট্রের হাতকে শক্তিশালী করতে বোঝাচ্ছি, যে রাষ্ট্রের জনগণ আর কারো দাসত্ব মেনে নেবে না, আর কারো আঙুল হেলানিতে, চোখ রাঙানিতে ভয় ভীতু সন্ত্রস্ত হবে না। সেই সাথে এ রাষ্ট্রে আর যেন কখনো কোনো স্বৈরার শাসক গঠিত হয়ে না উঠতে পারে, যেন আমাদের সন্তানকে নিয়ে আমাদের বিচলিত থাকতে হয়, নিরাপদে বাসায় ফেরার জন্য আমাদেরকে উৎকণ্ঠিত থাকতে হয়। আসুন নিজের বিবেককে চোখের আড়ালের ভিতর থেকে আরও দর্শন ভিত্তিক কিভাবে রাষ্ট্র নূতন একটি পথযাত্রায় অভিযান শুরু করেছে, তার সম্মানিত অংশীদারি হিসাবে, নাগরিক হিসাবে নিজেকে সংযুক্ত করি, সম্মানিত হয়ে উঠি। আসসালামু আলাইকুম।